বাংলার ভোট একটা বড় ধাঁধা। আমরা সবাই যখন একটা নাম মনে করে বসে আছি, মনে হচ্ছে এইবার তো এরাই জিতবে, কিন্তু কখনো কি এটা ভেবেছেন যে আপনি যাকে ভাবছেন সে সত্যিই জিতবে তো, নাকি আমার আপনার মাথায় যেটা তৈরি হয়েছে সেটা শুধুই একটা হাওয়া? কেন বলছি একথা? কারণ বাস্তবটা একটু অস্বস্তিকর। জানেন, ভোটের রেজাল্ট ইভিএমের দিন কিন্তু ঠিক হয় না, মিটিং মিছিল বক্তৃতাতেও কিন্তু ঠিক হয় না। ভোটের আসল খেলা শুরু হয় অনেক আগে, আর খেলাটা হয় একেবারে বিহাইন্ড দ্য স্ক্রিন। যে লোকটাকে আপনি টিভিতে সবচেয়ে বেশি দেখছেন, যে দলের পোস্টার আপনার আমার চোখে সবচেয়ে বেশি পড়ছে, যে নামটা সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ট্রেন্ড করছে, সেই যে জিতবে এটা ধরে নেওয়াটাই সবচেয়ে বড় ভুলও কিন্তু হয়ে যেতে পারে। কারণ ইলেকশনটা কে ভালো তার লড়াই নয়, লড়াইটা হলো কে কতটা সিস্টেমেটিক, কে কতটা সংগঠিত, আর কে কতটা স্মার্টলি ভোটকে ইনফ্লুয়েন্স করতে পারছে তার লড়াই। আপনি যাকে ভাবছেন জিতবে, হয়তো সে গ্রাউন্ডে পিছিয়ে, আর যাকে আপনি গুরুত্বই দিচ্ছেন না, হয়তো সে অনেক আগে থেকেই গেমটাকে সেট করে ফেলেছে। তাই আজকের এই ভিডিওটাতে আমি সরাসরি কাউকে বিজয়ী বলবো না, বা কাউকে ইউটিউবের ভিডিওর মাধ্যমে হারিয়েও দেব না, কিন্তু গোটা ভিডিও জুড়ে এমন 10টা ফ্যাক্টর আপনাকে বলবো যেগুলো বুঝে নিলে আপনি নিজেই খাতা পেনে হিসেব করতে পারবেন যে 2026-এ আসলে কার পাল্লা ভারী আর কে চুপচাপ এগিয়ে আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে একটা জিনিস তো ক্লিয়ার হয়ে যাবে, জিতবে কে এই প্রশ্নের উত্তর আপনার মাথাতেই ছিল, শুধু আপনি এখনও সেটাকে ডিকোড করতে পারেননি। তো চলুন আমি শুরু করি, আর আপনি খাতা পেন নিয়ে বসুন, দুটো পার্টির নাম লিখুন, এক একটা পয়েন্ট আমি ব্যাখ্যা করব, আর প্রতিটা পয়েন্ট শোনার পর আপনি নিজের বুদ্ধি আর বিবেচনা দিয়ে ঠিক করবেন যে এই ফ্যাক্টরটাতে কোন দল এগিয়ে। তখন সেই পার্টির পাশে টিক দেবেন, অন্য পার্টির পাশে দেবেন ক্রস। এইভাবে 10টা পয়েন্টের মধ্যে যদি 6টা পয়েন্টে কেউ টিক পায়, মানে এগিয়ে থাকে, তাহলে জানবেন সেই দলই এবারের ভোটে কিন্তু জিততে চলেছে। তো চলুন শুরু থেকে শুরু করি। তবে তার আগে ভিডিওটাকে একটা লাইক করে দিন, আর নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এই লাইক আর সাবস্ক্রাইব করার বিষয়টা আপনার কাছে ফ্রি হলেও আমাদের চ্যানেলের গ্রোথের জন্য এটা কিন্তু ভীষণ রকমের জরুরি। সো আই রিকোয়েস্ট ইউ টু প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখুন, আজকের ভিডিওতে আমি যে 10টা ফ্যাক্টরের কথা একে একে আলোচনা করব, তার মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো সংগঠন বা অর্গানাইজেশন। আসলে গ্রাউন্ড লেভেল অর্গানাইজেশনই হলো যে কোনো ইলেকশনের সবচেয়ে বড় গেম চেঞ্জার। বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে, যেখানে শুধু ভাষণ দিয়ে ভোটে জেতা যায় না। বলা হয় পশ্চিমবঙ্গে ভোট হয় না, ভোট করাতে হয়, আর ভোট করাতে সংগঠন লাগে। রাজ্য নেতৃত্ব জেলা, ব্লক, অঞ্চল ধরে এগোলে সংগঠনের সব শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠন যেটা আসে সেটা হলো বুথ লেভেল সংগঠন। সিপিএমের একজন প্রাক্তন নেতা বলতেন যে পশ্চিমবঙ্গের বুথ যার ভোট তার। কারণ বুথ লেভেলের কর্মীরাই এলাকার প্রতিটা বাড়ি, প্রতিটা পরিবার, প্রতিটা ভোটারকে চেনে। তারা জানে কে কোন দলকে সাপোর্ট করে, কে অপোজিশন, কে নিউট্রাল, কাকে বোঝানো যাবে, আর কে সুইং ভোটার। সব কিছুরই একটা মাইক্রো ডেটা তাদের কাছে কিন্তু থাকে, আর সেই ডেটা অনুযায়ী ওই বুথের স্ট্র্যাটেজি বানানো হয়, ঠিক করা হয় কোথায় ফোকাস দিতে হবে, কোথায় ভোট বাড়ানোর সুযোগ আছে, আর কোথায় সময় নষ্ট না করাটাই ভালো। অর্থাৎ এটাই হলো গ্রাউন্ড রিয়েলিটি। এখানেই কিন্তু আসল খেলাটা খেলা হয়। টিভিতে, ফেসবুকে, ইউটিউবে আমরা যা দেখি বা শুনছি, অথবা মিটিং মিছিল, বড় বড় ভাষণ যেগুলো হয়, সেগুলো কিন্তু সবই সারফেস লেভেলে। আসল খেলাটা হয় একেবারে গ্রাউন্ড লেভেলে, লোকাল লেভেলে, পার্সোনাল কানেকশনের থ্রুতে ভোট ইনফ্লুয়েন্স করার মাধ্যমে। পাড়ার ক্লাব, লোকাল দাদা, পরিচিত শিক্ষক বা যাদের কথা মানুষ শোনেন গ্রাউন্ড লেভেলে, তাদের মাধ্যমেই কিন্তু তৈরি করা হয় আসল ইনফ্লুয়েন্স। যেমন নন্দীগ্রাম বিধানসভার ভোটে শুভেন্দু অধিকারী ভোটের আগে প্রতিটা পরিবারে তার বুথ কর্মীদেরকে 5 বার করে জনসংযোগ করতে পাঠাচ্ছেন। এই ভিডিওটা যখন আমি রেকর্ড করছি তখন গীতা বিলির কাজ চলছে। নন্দীগ্রামের কর্মীরা প্রতিটা পরিবারে গিয়ে ছোট্ট একটা গীতা দিয়ে আসছে। এরপরে আরও 4 বার তারা বাড়ি বাড়ি যাবে।
বুথ লেভেল সংগঠন ছাড়া এটা করা কি সম্ভব? একটু ভেবে দেখবেন। তাই পশ্চিমবঙ্গের ভোটে বুথ লেভেলে যে দল এগিয়ে থাকে সেই দল ভোটেও এগিয়ে থাকে। এখন এই ফ্যাক্টরটা শোনার পর আপনি আপনার খাতায় টিক দিন যে 26-এর ভোটে সংগঠনের দিক থেকে কোন দল এগিয়ে। এবার আসি পশ্চিমবঙ্গের ভোটের নেক্সট বিগ ফ্যাক্টরের কথাই, যেটা হলো টাকা বা মানি। এটা শুনতে একটু অস্বস্তিকর লাগতে পারে, কিন্তু ইলেকশন তো আর এমনি এমনি হয় না, এর জন্য টাকা লাগে। যে দলের মানি পাওয়ার যত বেশি সেই দল ভোটে তত বেশি এগিয়ে থাকে। মানে আপনার সংগঠন থাকতে পারে, কিন্তু টাকা না থাকলে সেই সংগঠন ফুল ক্যাপাসিটিতে কাজ করতে পারবে না। আর যেখানে টাকা আছে সেখানে দুর্বল সংগঠনেরও অনেক কমতি কিন্তু কভার হয়ে যায়। তবে এখানে একটা জিনিস বুঝতে হবে যে টাকা খরচ কিন্তু দুইভাবে হয়। যেমন মিটিং, মিছিল, স্টেজ, সাউন্ড সিস্টেম, পোস্টার, ব্যানার, ফেস্টুন ইত্যাদি, এগুলো হলো ভিজিবল স্পেন্ডিং। এগুলো দেখে আমরা আন্দাজ করতে পারি যে কোন দলটা কতখানি শক্তিশালী। কিন্তু আসল খেলাটা হয় ইনভিজিবল লেয়ারে, মানে যে খরচটা চোখে দেখাই যায় না। ধরুন যে হাজার হাজার কর্মী প্রতিদিন গ্রাউন্ডে কাজ করছে, তাদের খাবার দাবার, যাতায়াত, বাইকের তেল, অনেক সময় রাতের বেলার পিকনিকের খরচ, এই সব খরচ কিন্তু করতেই হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভোটের দিন ও তার আগে কয়েকদিনের খরচটা। একটা উদাহরণ দিয়ে বলি, ভালো বুঝতে পারবেন। বিহারের পূর্ণিয়াতে একজন নির্দল সাংসদ রয়েছে যার নাম পাপ্পু যাদব। আপনারা হয়তো কেউ কেউ চিনতে পারবেন পাপ্পু যাদবকে। তিনি প্রতিবার নির্দল ক্যান্ডিডেট হিসেবে ভোটে যেতেন। বিজেপি, কংগ্রেস, লালু প্রসাদ, নীতিশ কুমারদের মেইন স্ট্রিম দলগুলোকে হারিয়ে এমপি ভোটে যেতেন। কিন্তু কিভাবে যেতেন? এর পেছনে অনেক কারণ থাকতে পারে, কিন্তু মূল কারণ যেটা হলো তার অগাধ অঢেল টাকা। ভোটের 7 দিন আগে থেকে প্রতি রাতে পিকনিক, ভোটের দিন বুথের পাশে কর্মীদের জন্য অঢেল খাওয়া দাওয়ার ব্যবস্থা, ভোটের দিন ভোটারদেরকে বুথ পর্যন্ত নিয়ে যাওয়া আসার খরচ, বুথ এজেন্টদের খাওয়া দাওয়া, ক্যাম্প অফিস চালানো, এই সবে জলের মতো টাকা খরচ করেন এই পাপ্পু যাদব। আর এর ফলে শোনা যায় বিপক্ষ দলের বহু বুথ কর্মীরা পর্যন্ত ভোটের আগে টাকা পয়সা খাওয়া দাওয়ার লোভে তার হয়েই ভোট করাতে শুরু করে। শুধু তাই নয়, বহুবার এটাও শোনা গেছে তার নির্বাচনী ক্ষেত্রের অনেক জায়গায় শেষ মুহূর্তে টাকা দিয়ে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করা হয়। আর এখানেই হয়ে যায় একেবারে কেল্লা ফতে। তবে অনেক সময় অনেক দলের ক্ষেত্রে দেখা যায় যে মূল জায়গা থেকে হয়তো টাকা দেওয়া হচ্ছে বটে, কিন্তু সেটা গ্রাউন্ড লেভেলে বুথ পর্যন্ত পৌঁছচ্ছেই না। মাঝখানের নেতারা লুটে পুটে খেয়ে নিচ্ছে। সেক্ষেত্রে টাকা ঢাললেও কিন্তু ফল আশানুরূপ হয় না। আবার অনেক ক্ষেত্রে শুধু টাকা থাকলেই কিন্তু হবে না, সেটা কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটাও কিন্তু দেখতে হবে। কেউ হয়তো অযথা বড় বড় র্যালিতে টাকা উড়িয়ে দিচ্ছে, আবার কেউ খুব টার্গেটেডভাবে সেই টাকা ব্যবহার করে সুইং ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করছে। সেক্ষেত্রে ভোট কোন দিকে সুইং করবে সেটা আপনি নিজেই ভাবুন। আশা করি এই পয়েন্টটাও আপনাদেরকে বোঝাতে পারলাম। এখন এই পয়েন্টটা শোনার পর আপনি খাতায় টিক দিয়ে নিন যে বর্তমানে কোন দল এই বিষয়ে এগিয়ে আছে। এবার তৃতীয় ফ্যাক্টরের আলোচনায় যাব, তবে তার আগে একটা ছোট্ট প্রমোশনাল পার্ট আছে। আশা করব সহানুভূতির সঙ্গে বিষয়টাকে বিবেচনা করবেন। সামনেই সর্বভারতীয় নিট পরীক্ষা। আপনাদের বাড়ির ছেলে মেয়ে হয়তো নিট পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছে। নিটে খুব ভালো স্কোর করলে তারা হয়তো সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএসে ভর্তিও হতে পারবে। কিন্তু যেহেতু নিটের কম্পিটিশনটা খুবই হাই আর ভারতের সরকারি মেডিকেল কলেজের সিট সংখ্যা নেহাতি খুবই কম, তাই নিট কোয়ালিফাই করেও অনেকেই কিন্তু সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে না। তখন ডাক্তার হওয়ার জন্য তাদের হাতে কিন্তু দুটোই বিকল্প থাকবে। হয় 1-1.5 কোটি টাকা খরচ করে ভারতের কোনো প্রাইভেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করা, নতুবা তার 4 ভাগের 1 ভাগ টাকায় উজবেকিস্তান, রাশিয়া, জর্জিয়ার মতো দেশে খুব ভালো কোনো মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে দেশে ফিরে আসা। তবে শুধু ফ্রেশার্সরা নয়, যদি আপনি ড্রপার হন, মানে এক বা একাধিকবার চেষ্টা করেছেন কিন্তু মনে হচ্ছে সরকারি কলেজে পাবেন না এবং প্রাইভেট কলেজের খরচও বহন করার ক্ষমতা আপনার পরিবারের নেই,
তাহলেও আপনি আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতাকে ফোন করতে পারেন। আমাদের অফিসে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করলে আপনাকে একটা ডেট দেওয়া হবে। সেই ডেটে আমাদের কলকাতার অফিসে এলে আপনাকে এবং আপনার অভিভাবককে বিদেশে এমবিবিএস করতে গেলে কি কি করতে হয় তার খুঁটিনাটি বিষয় আমরা জানাবো। কোন কোন বিশ্ববিদ্যালয়ে আপনি আবেদন করতে পারেন, তাদের কি কি শর্ত আছে, আপনার জন্য কোনটা সবচেয়ে ভালো হবে, বা বিদেশে পড়াশোনা করতে গেলে নর্মালি কি কি অসুবিধা হয় এবং সেই অসুবিধাগুলোকে আমরা কিভাবে দূর করব বা আপনাকে কীভাবে সাহায্য করব, এর সবটাই আমরা বলে দেবো। এই সাহায্যের মধ্যে থাকবে অ্যাডমিশন, অ্যাকোমোডেশন, ভিসা প্রসেসিং, যদি দরকার হয় ব্যাংক লোন, কারেন্সি এক্সচেঞ্জ, এমনকি মেডিকেল কলেজ পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাও কিন্তু আমরাই করব। এখানেই শেষ নয়, বিদেশের প্রতিটা মেডিকেল কলেজে আমাদের নিজস্ব অফিস রয়েছে। তাই পড়াশোনা চলাকালীন বা হোস্টেলে থাকাকালীন সময়ে যে কোনো সমস্যায় আমরা কিন্তু আপনার পাশেই থাকব। এক কথায় বিদেশ থেকে এমবিবিএস করার ক্ষেত্রে যা যা সাপোর্ট লাগে তার সব কিছুই আমরা মিশন এমবিবিএস কলকাতা আপনাকে প্রোভাইড করব। গত 10 বছরে আমরা 1000-এরও বেশি ছাত্রছাত্রীকে সফলভাবে বিদেশ থেকে এমবিবিএস পাশ করিয়ে দেশে ফিরিয়ে এনেছি এবং তারা দেশে ফিরে সফলভাবে সরকারি হাসপাতালে চাকরিও কিন্তু করছে। তাই আপনার ছেলে বা মেয়ে এখন যদি ক্লাস 11 বা 12-এ পড়ে এবং নিট এক্সামের প্রস্তুতি নিচ্ছে, তাহলে নিশ্চিন্তে প্রস্তুতি নিতে দিন। যদি নিটে ভালো স্কোর করে দেশের সরকারি মেডিকেল কলেজে চান্স পায় তো ভালো কথা, নইলে বিদেশ থেকে ডাক্তারি পাশ করে আসার ব্যাপারে সাহায্য করবার জন্য আমরা তো আছি। আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতার সঙ্গে যোগাযোগ করতে ডেসক্রিপশন বা পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারেন, অথবা ফোন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে আমাদের কলকাতার অফিসে এসেও কথা বলতে পারেন। কলকাতার অফিসে এলে আমার সঙ্গে আপনার দেখা হবে। তো চলুন এবার মূল আলোচনায় ফিরি। এবার যে ফ্যাক্টরটা আলোচনা করব সেটা হলো ন্যারেটিভ তৈরি বা ন্যারেটিভ বিল্ডিং। প্রথমেই বুঝি যে ন্যারেটিভ বিষয়টা আসলে কি। দেখুন, ন্যারেটিভ মানে হচ্ছে আপনার মাথায় যে চিন্তা কাজ করে, আপনার মনের মধ্যে যে ধারণাটা তৈরি হচ্ছে বা বলা ভালো তৈরি করা হচ্ছে, সেটাই হচ্ছে ন্যারেটিভ। ভোটে কে জিতবে সেটা অনেক সময় গ্রাউন্ডে ঠিক হয় ঠিকই, কিন্তু মানুষের মাথার মধ্যে কে জিতছে সেটা ঠিক করে এই ন্যারেটিভ। সহজ করে বললে, ন্যারেটিভ তৈরি করার মানে হলো মানুষকে এটা বিশ্বাস করানো যে এটাই হতে চলেছে। এখন প্রশ্ন হলো, এই ন্যারেটিভ কিভাবে তৈরি হয়? এই ন্যারেটিভ বিল্ডিংয়ের প্রথম ধাপ হলো ইস্যু সিলেকশন। এখন রাজনীতিতে কোনোদিনই ইস্যুর অভাব নেই। চাকরি, দুর্নীতি, উন্নয়ন, ধর্ম, নিরাপত্তা, হাজারটা ইস্যু রয়েছে, কিন্তু সব ইস্যু একসাথে বললে মানুষ কিছুই মনে রাখে না। যে দল স্মার্ট তারা 2-3টা কোর ইস্যুকে ধরে আর সেটাকেই বারবার সামনে আনতে থাকে। এখানে কে ঠিক কে ভুল সেটা কিন্তু বিষয় নয়, কে ক্লিয়ার মেসেজ দিতে পারছে সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন এবারে টিএমসির এগেনস্টে দুর্নীতি একটা ইস্যু হতেই পারত, কিন্তু বিজেপি সেটাকে ইস্যু না করে হিন্দু বিপদে আছে এটাকেই মূল ইস্যু করছে। আরও ইস্যু আছে, তবে হিন্দুত্ব বিজেপির ওয়েস্ট বেঙ্গলে একেবারে কোর ইস্যু বা একেবারে মূল ইস্যু। আবার তৃণমূলের মূল ইস্যু হচ্ছে যতই করো হামলা জিতবে এবার বাংলা, মানে তারা বারবার বাঙালি যে সংকটে পড়বে এটাকেই ইস্যু করছে। তবে এখানে আরেকটা বিষয় হলো মেসেজ ফ্রেমিং, মানে একই জিনিস দুইভাবে বলা যায়। যেমন ধরুন, বিজেপি বলছে হিন্দু খতরে মে হে, মানে হিন্দুরা বিপদে আছে। আবার তৃণমূল বলছে বিজেপি হিন্দুত্বর কি বোঝে, ওদের কাছে কি হিন্দুত্ব শিখবো নাকি? বিজেপি পশ্চিমবঙ্গে এসে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। দেখুন, এখানে দুটো ন্যারেটিভই কিন্তু হিন্দু কেন্দ্রিক ন্যারেটিভ, কিন্তু মানুষের মাথায় দুটো কথা ভিন্ন ভিন্নভাবে কাজ করছে। তাই কোন দল কি ভাষায় কি টোনে কথা বলছে সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই ন্যারেটিভ কতটা সফলভাবে তৈরি করা গেল তার ওপরে নির্ভর করে ভোট কোন দিকে সুইং করবে। এভাবে টিভি নিউজ, ডিজিটাল পোর্টাল, ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া সব মিলিয়ে একটা বিশাল ইনফরমেশন ইকোসিস্টেম তৈরি হয়। মূলত এখানেই কিন্তু ন্যারেটিভটা সেট করা হয়। এখানে কে বেশি দেখা যাচ্ছে, কার বক্তব্য বেশি ভাইরাল হচ্ছে, কে নিয়মিত হেডলাইনে থাকছে, এই সব জিনিস সরাসরি ভোটারদের মনে প্রভাব ফেলে। আগে হয়তো এতটা গুরুত্ব ছিল না,
কিন্তু এখন মূলত মিডিয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ন্যারেটিভ কিন্তু সেট হয়ে যায়। আশা করি বিষয়টা আপনাদেরকে সহজভাবে বোঝাতে পারলাম। এখন এই পয়েন্টটা শোনার পর আপনার বুদ্ধি, আপনার বিবেচনা অনুযায়ী আপনি আপনার খাতায় টিক এবং ক্রসটা দিয়ে নিন। এবার আসি চতুর্থ বড় ফ্যাক্টর, যেটা হলো লিডার ইমেজ এবং এই লিডার ইমেজের প্রজেকশন। অনেক সময় মানুষ দলকে নয়, একজন মুখকে দেখে ভোট দেয়। সেই মুখটা কতটা শক্তিশালী, কতটা বিশ্বাসযোগ্য, কতটা নিজের মতো লাগে, এগুলোই কিন্তু এখানে আসল। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি দেখেন, মমতা ব্যানার্জি নিজেকে সবসময় পুরো দলের মুখ হিসাবে প্রজেক্ট করেন, কারণ গ্রাউন্ডে সব প্রার্থী সমান শক্তিশালী বা পরিচিত নয়। ফলে ভোটারদের কাছে একটা ক্লিয়ার মেসেজ যায়, এই একজনই মূল সিদ্ধান্ত নেওয়ার মুখ। আবার পশ্চিমবঙ্গে কোনো কোনো কমিউনিটি মনে করে যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এলেই তিনি তাদেরকে বাঁচাতে পারবেন। সেক্ষেত্রে সেই বিশেষ কমিউনিটি ভোট দেওয়ার সময় প্রার্থীকে দেখে নয়, বরং মমতাকে দেখে ভোট দেয়। অন্যদিকে নরেন্দ্র মোদীর মতো নেতার ক্ষেত্রে জাতীয় স্তরের ক্যারিশমা ব্যবহার করে ভোট টানা হয়। এমনকি রাজ্যের প্রার্থীর চেয়ে তার ইমেজ বেশি প্রভাব ফেলে। এখানে একটা বিষয় বুঝতে হবে, সংগঠন দুর্বল হলে লিডার ইমেজ অনেক বেশি কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যায়। এক্ষেত্রে প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা তখন আর খুব বড় একটা ফ্যাক্টর হয় না। মানে অনেকে ভাবতেই পারেন যে প্রার্থী দেখে মানুষ ভোট দেয়, কিন্তু বাস্তবে অধিকাংশ ক্ষেত্রে মানুষ ভোট দেয় কাকে ক্ষমতায় দেখতে চায় সেই মুখটাকে দেখে। তাই লিডার ইমেজ ঠিকঠাকভাবে তৈরি করতে পারলে সেটা একাই বহু ভোটকে শিফট করাতে পারে। তবে যদিও অনেকেই এখন শুভেন্দু অধিকারীকে বিজেপির মুখ মনে করছেন, কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির কোনো ঘোষিত মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নেই। আশা করি এই বিষয়টা বুঝলেন। এখন এই পয়েন্টটা শোনার পর আপনি ভেবে দেখুন যে এই ক্ষেত্রে কোন দলটা বেশি এগিয়ে, আর সেই মতো আপনার খাতায় টিক দিয়ে নিন। এবার আসি পঞ্চম ফ্যাক্টর, গ্রাউন্ড কানেকশন বা লোকাল কানেকশনের আলোচনায়। ভোট রাজনীতিতে এই গ্রাউন্ড কানেকশন বিষয়টা খুবই চুপচাপ কাজ করে, কিন্তু ইম্প্যাক্ট সবচেয়ে বেশি ফেলে। অনেকেই আমরা ধারণা করি যে টিভির ডিবেট, বড় বড় র্যালি, সোশ্যাল মিডিয়া ট্রেন্ড, এইসব দেখে মানুষ ভোটের ডিসিশন নেয়, কিন্তু অধিকাংশ ভোটার আসলে ডিসিশন নেয় তার নিজের লোকাল এক্সপিরিয়েন্স থেকে। এলাকার সমস্যার সময় কে আসে, রাস্তা খারাপ, নালা বন্ধ, হাসপাতালের সমস্যা, কোনো ফর্ম ফিল আপ করে দেওয়া, এই ছোট ছোট সমস্যায় কে পাশে থাকে, এটা কিন্তু বিগ ফ্যাক্টর। তবে গ্রাউন্ড কানেকশন মানে শুধু কাজ করা নয়, পার্সোনাল রিলেশন তৈরি করাটাও গ্রাউন্ড কানেকশন। পাড়ায় কারোর বিয়ে হলে, মৃত্যু হলে, কোনো বিপদ হলে পার্টির লোক যায় কিনা, খোঁজ নেয় কিনা, এই জিনিসগুলো ভোটারদের মনে ইমোশনাল কানেকশন তৈরি করে। আর এই কানেকশনটাই ভোটের দিন কনভার্ট হয়ে যায় ভোটে। আবার অনেক সময় দেখা যায় কোনো স্কিম বা সরকারি সুবিধা কে পাচ্ছে কে পাচ্ছে না, এটার ওপরেও লোকাল ইনফ্লুয়েন্স তৈরি হয়। যদি কেউ মনে করে একটা নির্দিষ্ট দলের সঙ্গে থাকলে তার কাজ সহজ হচ্ছে, তাহলে সে ধীরে ধীরে সেই দিকেই কিন্তু ঝুঁকে পড়ে। এটা সব পার্টির ক্ষেত্রেই কিন্তু দেখা যায়। এটাই কিন্তু গ্রাউন্ড লেভেলের রিয়েলিটি। আর এটা যাতে ঠিকঠাক হয় সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার, দুয়ারে রেশনের মতো প্রকল্প চালু করেছেন। মানে সিস্টেমেটিকভাবে যাতে গ্রাউন্ড লেভেলে মানুষের সমস্যাকে দূর করা যায়। অন্যদিকে বিজেপি ভোটের আগে প্রতিটা এলাকায় গীতাযজ্ঞ অনুষ্ঠান করেছে, যাতে হিন্দুত্বের নিরিখে তাদেরও গ্রাউন্ড কানেকশন তৈরি হয়। আশা করি বিষয়টা বুঝিয়ে বলতে পারলাম। এবার এই পয়েন্টটা বোঝার পর আপনি ভাবুন যে এবারের ভোটে কোন পার্টি এই বিষয়টাতে এগিয়ে আছে, আর সেই মতো আপনার খাতায় টিক দিয়ে নিন। এবার ষষ্ঠ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো ডেমোগ্রাফি ও ভোটার ম্যাপিং। দেখুন, প্রথমেই বলি, ডেমোগ্রাফি মানে হচ্ছে জনবিন্যাস। এই কথা তো অস্বীকার করার উপায় নেই যে পশ্চিমবঙ্গে আজকের ভোট বাস্তবতায় পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম পোলারাইজেশন হয়ে গেছে। যেমন মুসলিম অধ্যুষিত অঞ্চলে বা কোনো মুসলমানের ভোট বিজেপির পাওয়াটা মুশকিল, সেখানে তৃণমূলের জিতে যাওয়াটাই স্বাভাবিক। নয়তো অন্য কোনো মুসলিম পার্টি জিততে পারে, কিন্তু বিজেপি
কোনো অবস্থাতেই জিতবে না। যদিও এটা হিসেব করেই বিজেপি 294টি আসনের মধ্যে একটাও মুসলিম প্রার্থী দেয়নি, অর্থাৎ মুসলিম অধ্যুষিত অঞ্চলে বিজেপি আতঙ্কে ভোটটা যে তৃণমূলেই পড়বে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রায় 30 থেকে 33% মুসলিম ভোটার, যার অ্যাডভান্টেজ মমতা বন্দ্যোপাধ্যায় যে পাবে এ কথা কিন্তু স্বীকার করতেই হবে। এবার আসি হিন্দু ভোটের কথায়। আজকের বাস্তবতায় হিন্দু ভোট অনেকখানি কিন্তু পোলারাইজড হয়ে গেছে এবং হিন্দু ভোটের একটা বড় অংশ যে বিজেপি পাবে এ কথাও অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু হিন্দু ভোটারের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তার চালু করা একাধিক ওয়েলফেয়ার স্কিম নিয়ে এগোচ্ছেন, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, যুব সাথী ইত্যাদি ইত্যাদি। তৃণমূলের গ্রাউন্ড লেভেলের কর্মীরা খোঁজ রাখছে এলাকায় কে এটা পাচ্ছে কে পাচ্ছে না। তৃণমূলের স্ট্র্যাটেজি হলো যারা পাচ্ছে তাদেরকে ধরে রাখা, যারা পাচ্ছে না তাদের বোঝানো আমরা থাকলে পাবে, আর আমরা না ফিরতে পারলে এই সব কটা স্কিম কিন্তু বন্ধ হয়ে যাবে। আশা করি এই ফিয়ার এবং সিকিউরিটি স্ট্র্যাটেজিটা ঠিকঠাক বুঝতে পারলেন। তাই ভোটের আগে যখন আমরা শুধু হাওয়া দেখি তখন ভেতরে ভেতরে এই ডেমোগ্রাফিক ম্যাপিং এবং মাইক্রো টার্গেটিংটাই কিন্তু আসল গেমটা খেলে দেয়। আর যে দলটা এই গেমটা সবচেয়ে ভালো বোঝে শেষ পর্যন্ত তারাই এগিয়ে থাকে। এবার আপনি ভাবুন, অনুভব করুন আর খাতায় টিক দিয়ে নিন। এখন আসি এমন একটা ফ্যাক্টরে যেটা অনেক সময় পুরো ইলেকশনের রেজাল্টটাই কিন্তু ঘুরিয়ে দিতে পারে, সেটা হলো হাওয়া। হ্যাঁ, হাওয়া। সহজভাবে বললে যে জিতবে বলে মনে হচ্ছে মানুষ তার দিকেই ঝুঁকে পড়ে, কারণ বাস্তবতা হলো মানুষ সবসময় সেরা পার্টিকেই কিন্তু ভোট দেয় না, বরং অনেক সময় যে জিততে পারে বলে মনে হয় তাকে ভোটটা দেয়। কেন? কারণ এখানে একটা শক্তিশালী সাইকোলজি কাজ করে। সবাই যদি ওদের দিচ্ছে আমিও দিই, বা ওরাই তো আসবে, আগে থেকেই ওদের পাশে থাকি, এইভাবেই একটা হাওয়া তৈরি হয়। আর সেই হাওয়াতেই অনেক সময় ভোটের রেজাল্ট ঘুরে যায়। এটা কেন হয়? আসলে এখানে যে বিষয়টা কাজ করে সেটা হলো ফিয়ার এবং সিকিউরিটি। ধরুন অনেক মানুষ মনে করে যে দল ক্ষমতায় আসবে তার সাথে থাকলেই সরকারি সুযোগ সুবিধা পাওয়া সহজ হবে, লোকাল লেভেলে সমস্যা কম হবে, নিরাপত্তা থাকবে। আর উল্টোটা হলে সুযোগ সুবিধা বন্ধ হয়ে যেতে পারে, লোকাল লেভেলে সমস্যা বাড়তে পারে। এই ভয়টা কিন্তু ভোটের সময় খুব বড় রোল প্লে করে। এরপরে আসে ওয়েলফেয়ার সাইকোলজি। যারা ইতিমধ্যে কোনো স্কিম থেকে উপকৃত হচ্ছে তারা ভাবে এই সরকার না থাকলে এগুলো তো বন্ধ হয়ে যাবে, ফলে তারা রিস্ক নিতে চায় না এবং যে দলকে ফিরে আসছে বলে মনে হয় তার দিকেই ঝুঁকে পড়ে। এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস জুড়ে যায়, সেটা হলো আইডেন্টিটি এবং কমিউনিটি ফ্যাক্টর। বিভিন্ন কমিউনিটি, ধর্ম বা সামাজিক গ্রুপকে বোঝানো হয় আমরা থাকলেই তোমাদের সুরক্ষা আছে, ফলে একটা কমফোর্ট জোন তৈরি হয় আর মানুষ সেই কমফোর্ট জোন থেকে বেরোতে চায় না। আরও একটা ইন্টারেস্টিং জায়গা আছে, সেটা হলো ভোট নষ্ট হয়ে যাওয়ার ভয়। অনেকেই ভাবে যাকে ভালো লাগছে না সে তো জিতবে না, ওকে ভোট দিয়ে লাভ কি? তখন সে নিজের পছন্দ ছেড়ে দিয়ে যে জিততে পারে বলে মনে হয় তাকেই ভোটটা দিয়ে দেয়। মানে এখানে ভোটটা কোনো আদর্শের ওপরে নয়, ক্যালকুলেশনের ওপরে চলে। আর এই পুরো পারসেপশনটা কোথা থেকে তৈরি হয়? মিডিয়ার কভারেজ, সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড, বড় বড় র্যালি, জনসভা, লোকাল আড্ডা, আলোচনা, কে এগিয়ে আছে, এই ধরনের কথাবার্তা থেকে। এই সব কিছু মিলিয়ে একটা মেন্টাল ইমেজ তৈরি হয় যে এই দলটাই ক্ষমতায় আসছে। একটা উদাহরণ দিলে বুঝবেন, যেমন নরেন্দ্র মোদীর সভা করে চলে যাওয়ার পর 2-3 দিন ধরে কিন্তু পশ্চিমবঙ্গের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় বিজেপির পক্ষে খুব জোরালো হাওয়া উঠেছিল। মানে বলতে চাইছি এভাবে কিন্তু হাওয়াটা তোলা যায়। আর একবার যদি কোনো দলের পক্ষে জোরালো হাওয়া উঠে যায় তাহলে অনেক নিউট্রাল বা সুইং ভোটার কিন্তু শেষ পর্যন্ত সেই দিকেই ঝুঁকে পড়ে। যেমন আপনাদের মনে থাকবে যে বছর বামফ্রন্টকে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন, সেই বছর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এই রকমের একটা জোরালো হাওয়া উঠেছিল।
এই জন্যই দেখবেন ভোটের আগে যা মনে হয় রেজাল্ট অনেক সময় সেই দিকেই কিন্তু যায়, কারণ মানুষ শুধু ভোট দেয় না, মানুষ হাওয়ার দিকে ভোট দেয়। তাই এই ভোটের হাওয়া নিঃশব্দে অদৃশ্যভাবে ভীষণ শক্তিশালীভাবে ইলেকশনের ফলকে নির্ধারণ করে। এইবার আপনি ভাবুন পশ্চিমবঙ্গের হাওয়া কোন দিকে এবং সেই মতো খাতায় টিক বা ক্রস দিন। এবার আসি অষ্টম পয়েন্টে, বলা ভালো খুব সেন্সিটিভ কিন্তু রিয়েল ফ্যাক্টরে, যেটা হলো মাসল পাওয়ার আর লোকাল ডমিনেন্স। দেখুন বইতে আমরা যেটা পড়ি গণতন্ত্র মানে শুধু জনগণের মতামত, কিন্তু গ্রাউন্ডের বাস্তবতা সম্পূর্ণ আলাদা। এখানে শুধু ভোট নয়, ভোটের পরিবেশ কে কন্ট্রোল করছে সেটাও কিন্তু বড় ফ্যাক্টর। সোজা কথায় যে এলাকায় যে দলের লোকাল ডমিনেন্স বেশি সেই দল একটা ন্যাচারাল অ্যাডভান্টেজ নিয়ে শুরু করে। এখন সেই লোকাল ডমিনেন্সটা কিভাবে কাজ করে? প্রথমত অপোজিশনের স্পেস কমিয়ে দেওয়া, মানে বিরোধী দল যেন ঠিকমতো ক্যাম্পেইন করতে না পারে সেটাকে নিশ্চিত করা, মিটিং করতে সমস্যা করা, পোস্টার ছিঁড়ে দেওয়া, কর্মীদের ওপরে চাপ তৈরি করা, বুথে এজেন্ট দিতে না দেওয়া, এই সব জিনিস অনেক জায়গায় কিন্তু বাস্তবেই ঘটে। দ্বিতীয়ত ভোটের দিন কন্ট্রোল, কে ভোট দিতে যাবে কে যাবে না, টার্ন আউট ম্যানেজমেন্ট যেখানে একটা খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, কিন্তু বিশেষ করে গ্রামাঞ্চল বা সেন্সিটিভ বুথগুলোতে এটা কিন্তু খুব বেশি করে দেখা দেয়। তৃতীয়ত সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট, মানুষ সবসময় সেফ সাইডে থাকতে চায়। যদি কারো মনে হয় এই এলাকায় এই দলটাই শক্তিশালী, তাহলে অনেকেই কনফ্লিক্ট এড়াতে সেই দিকেই কিন্তু ভোট দেয় বা চুপ করে যায়। চতুর্থত পোস্ট পোল ফ্যাক্টর, অনেক জায়গায় ভোটের পর কি হবে এই ভয়টাও কিন্তু কাজ করে, ফলে ভোট দেওয়ার সময় মানুষ ভবিষ্যতের রিস্কটাকেও কিন্তু ক্যালকুলেট করে। তবে এখানে বলে রাখি সব জায়গায় কিন্তু এটা হয় না, কিন্তু যেখানে হয় সেখানে ফলাফলে এর প্রভাব কিন্তু অস্বীকার করা যায় না। একটা উদাহরণ দিলে বিষয়টা আরও ভালো করে বুঝবেন। যেমন একটা বিতর্কিত ব্যক্তি ছিলেন যার নাম ভগবান কৃষ্ণের নামে, যার মাথায় অক্সিজেন একটু কম পৌঁছয়, চিনতে পাচ্ছেন? কয়েক বছর আগে পর্যন্ত তার এলাকায় এই মাসল পাওয়ার আর লোকাল ডমিনেন্সের ওপরে ভর করে সব ভোট জিততেন তিনি, মানে তার ক্যান্ডিডেটরা। তার এলাকায় বিরোধীরা কোনো বুথেই কিন্তু এজেন্ট দিতে পারতো না। তাছাড়া এলাকায় অন্য কোনো দলের হয়ে বাড়ি বাড়ি প্রচার করলে এমন হুমকি দেওয়া হতো যে পরের দিন সেই বিরোধী দলের কর্মী আর বাড়ির বাইরেই বেরোতো না। আশা করি আর কোনো উদাহরণ দিতে হবে না, গোটা বিষয়টাই আপনারা উপলব্ধি করতে পারলেন। তাই শুধু টিভিতে কে কি বলছে সেটা দেখে বিচার করলে ভুল হবে। আপনার এলাকায় কার দখল, কার প্রভাব, কার কথায় শেষ কথা, এইগুলো দেখলেই আপনি বুঝে যাবেন আসল খেলাটা কোথায় চলছে। আশা করি বিষয়টা বুঝলেন। এবার খাতায় আপনার মতো করে টিক বা ক্রস দিয়ে নিন। এবার আসি সবচেয়ে আন্ডাররেটেড কিন্তু সবচেয়ে শক্তিশালী ফ্যাক্টর, পারফরমেন্স এবং ট্র্যাক রেকর্ড। দেখুন মানুষ যখন ভোট দিতে যায় তখন তার মাথায় একটা সোজা প্রশ্ন ঘোরে, এই লোকটা বা এই দলটা গত 5 বছরে আমাদের জন্য কি করেছে। যে প্রার্থী বা যে দলকে মানুষ দরকারের সময় কাছে পেয়েছে, হোক সেটা খুব ছোট কাজ যেমন একটা ফর্ম ফিল আপ করে দেওয়া, হাসপাতালে বেডের ব্যবস্থা করে দেওয়া, কিংবা বড় কিছু দুর্যোগের সময় পাশে দাঁড়ানো, সেই স্মৃতি কিন্তু ভোটের দিন খুবই শক্তিশালী হয়ে ওঠে। এটাই হলো ট্র্যাক রেকর্ড। আর এটা কাগজে কলমে নয়, বাস্তবে লোকের মুখে মুখে এটা ছড়ায়, মানে ওয়ার্ড অফ মাউথ, যেটা যে কোনো বিজ্ঞাপনের থেকে অনেক বেশি পাওয়ারফুল। আর একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হলো অ্যাক্সেসিবিলিটি। প্রার্থীকে কি সহজে পাওয়া যায়? ফোন ধরে এলাকায় আসে নাকি ভোটের পর আর দেখাই যায় না? মানুষ এগুলোকে কিন্তু খুব ভালো করে নোটিশ করে। তবে এটা শাসক দলের ক্ষেত্রে বেশি নির্ভর করে, আর এটা নির্ভর করে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রচুর এক্সিস্টিং বিধায়ককে টিকিটই দেননি। আশা করি এই পয়েন্টটা বুঝতে পারলেন। এবার আপনি আপনার খাতায় একটা টিক দিয়ে নিন আর একটা ক্রস দিয়ে নিন। এবার আসি আর একটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অনেক সময় অবহেলিত ফ্যাক্টরে, যেটা হলো ক্যান্ডিডেট ইমেজ। দেখুন শেষ পর্যন্ত ভোটটা কিন্তু একটা বোতাম টেপার সিদ্ধান্ত, আর সেই মুহূর্তে ভোটার অনেক সময় দল নয় সামনে থাকা প্রার্থীকে দেখে, মানে আপনার এলাকায় যে ক্যান্ডিডেট তার ইমেজটা এখানে গেম চেঞ্জার হয়ে দাঁড়াতে পারে।
প্রথমে আসে পার্সোনাল ইমেজ। কেউ যদি এলাকার মধ্যে ভালো মানুষ হিসেবে পরিচিত থাকে তাহলে সেই প্রার্থী অনেক সময় তার দলের অনেক দুর্বলতাকে কিন্তু কভার করে দেয়। আবার কোনো প্রার্থী যদি ক্রিমিনাল টাইপের হয় এবং সেটা বিরোধীরা খুব অ্যাগ্রেসিভভাবে তুলে ধরে তখন সুইং ভোটাররা দূরে সরে যায়। তবে উল্টো দিকও কিন্তু আছে, কিছু জায়গায় স্ট্রং ম্যান ইমেজ কিন্তু পজিটিভ হিসেবেও কাজ করে, মানে কাজ করাতে পারে, এই ধারণাটা পজিটিভ হিসেবেও কাজ করে। তাছাড়া ক্যান্ডিডেট লোকাল নাকি বাইরে থেকে আনা, এটাও একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। যদি মানুষ মনে করে এই লোকটা আমাদের নিজের, তাহলে একটা ন্যাচারাল কানেকশন কিন্তু তৈরি হয়। আর যদি মনে হয় প্যারাশুট ক্যান্ডিডেট, তাহলে রেজিস্ট্যান্সও কিন্তু তৈরি হতে পারে। তবে যদি ক্যান্ডিডেট খুবই হেভিওয়েট হয় সেক্ষেত্রে বিষয়টা অন্য রকমও হতে পারে। আশা করি এই বিষয়টাও আপনাদেরকে ঠিকঠাক বোঝাতে পারলাম। এখন এই পয়েন্টটা শোনার পর আপনি নিজেই ভেবে দেখুন আপনার এলাকায় কোন দলের প্রার্থীর ইমেজ সবচেয়ে শক্তিশালী, সেই অনুযায়ী আপনার খাতায় টিক দিন বা ক্রস দিন। তো এই হলো 10টা পয়েন্টের আলোচনা। আমি আমার মতো যুক্তি দিয়ে বলেছি, আর আপনিও নিশ্চয়ই আপনার বুদ্ধি আর বিবেচনা দিয়ে বিচার বিশ্লেষণ করে আপনার খাতায় টিক দিয়ে নিয়েছেন। এবার আপনার খাতা দেখে আপনি নিজেই ভাবুন, আপনি যাকে ভাবছেন সে কি সত্যিই জিতবে, নাকি আপনার মাথায় যেটা তৈরি হয়েছে সেটা শুধুই একটা হাওয়া। আর আপনার উপলব্ধি কি হলো সেটা নিশ্চয়ই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি নিজে পড়ার কিন্তু অপেক্ষায় রইলাম। আজ এ পর্যন্তই। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে মিশন MBBS কলকাতা, যারা বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সহায়তা করে। আপনি যদি আপনার বাড়ির কোনো ছেলে বা মেয়েকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে চান, তাহলে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আমার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে পারেন। আমাদের কলকাতার অফিসে এলে আপনার সঙ্গে নিশ্চয়ই আমার দেখা হবে। আজ এ পর্যন্তই। ভিডিওটা ছাড়ার আগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিন, নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।